জাপানের ইনকাম সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে, খরচ সম্পর্কে কার কতটা ধারণা আছে আমার জানা নেই। তবে আমি আজকে আমার মান্থলি কত টাকা খরচ হয় তার একটা ডিটেলস আপনাদের বলবো। মানে সবটা হয়তো দিতে পারবো না, জানি না কতটা দিতে পারবো, কিন্তু সবটাই আছে তুলে ধরার চেষ্টা করব। তো আমি যেই বাসাটাতে থাকি এটা হচ্ছে 3DK বাসা, মানে 3টা হচ্ছে রুম আর কিচেন। কিচেনের এই পোর্শনটা কিচেন ডাইনিং তো আমার একটু বড় আছে, যার কারণে লিভিংও হয়ে গেছে আর কি, অনেকটা 3LDKর মতো। তো আমার এই বাসাটার ভাড়া হচ্ছে জাপানিজ কারেন্সিতে 55,000 ইয়েন। আর মানে এটা তো গেল বাসা ভাড়া। আমার প্রত্যেক মাসে কারেন্ট বিল 8 থেকে 9,000 টাকা আসে, মানে ইয়েন আর কি। তো 8,000ই ধরলাম। আর পানি বিল হচ্ছে 2 মাস পর পর আসে, তো 2 মাস পর পর আমার হচ্ছে 10-11,000 ইয়েন করে আসে। তো মান্থলি সেটা ভাগ করতে গেলে সর্বনিম্ন হচ্ছে, যদি ধরি তাও 5,000 ইয়েন মাসে। এরপর হচ্ছে আমার মেয়ের খরচ, মানে হইকই নেই হচ্ছে আমাদের 13 থেকে 14,000 ইয়েন প্রত্যেক মাসে পে করতে হয়। এছাড়া অন্যান্য খরচ তো আছেই, এক্সট্রা সেগুলো থাকে, মানে 15,000 ইয়েনের মতো আমার মেয়ের পিছনে মাসে খরচ হয়। এরপর হচ্ছে আমাদের গাড়ির পিছনে হচ্ছে মানে প্রতি সপ্তাহে একটা খরচ থাকে। আর ওর হোকেন তো বছরে হচ্ছে একবার বিশাল অঙ্কের একটা টাকা দিতে হয়। এছাড়া হচ্ছে তেল খরচ, আমাদের প্রতি সপ্তাহে তেল খরচ লাগে না, কিন্তু মাসে 2বার হচ্ছে তেল ভরতে হয় নর্মালি, যদি আমরা বাইরে কোথাও না যাই। যেমন ফুল ট্যাঙ্ক তেল ভরতে আমাদের 6,500 টাকার উপরে খরচ হয়, জাপানিজ ইয়েনে 6,500 উপরে। তো মাসে 6-6-12-13,000 ইয়েনের মতো হচ্ছে গাড়ির পিছনে খরচ হয়, তেল খরচ। যদি আমরা দূরে কোথাও যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে গাড়ির পিছনে প্রায় 20,000 ইয়েনের মতো খরচ হয়, এক্সট্রা তো থাকেই। তো সেটা আর না ধরি, কারণ প্রত্যেক মাসে তো আর যাওয়া হয় না। তারপরে হচ্ছে গিয়ে এই যে বাজার, আমাদের ইদানিং না, মেয়ে হওয়ার পর থেকে আমাদের প্রচুর, মানে আমাদের সপ্তাহে অনেক টাকারই বাজার করতে হয়। 10,000-এ হয় না, আমাদের বাজারে গেলেই 15,000 ইয়েনের মধ্যে মতো লাগে। আমি আজকে বাজার করে আসলাম একটু আগে, মানে আমি 20,000 ইয়েন খরচ করে আসছি যে এই সপ্তাহে আর বাজারে যাব না, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যাওয়া লেগে যেতে পারে। তো এই গেল। এরপর হচ্ছে আমাদের দুজনের মোবাইল খরচ। মোবাইল আমার হচ্ছে 3,000 ইয়েনের মতো, মানে মোবাইলের এমবি কিনি। আর মিঠুর হচ্ছে আরও বেশি খরচ হয়, তো মিঠুর প্রায় 5,000 ইয়েনের মতো লেগে যায়, আর আমার হচ্ছে 3,000। তো দুজনের মোবাইল খরচ মিলে হচ্ছে 8,000 ইয়েনের মতো চলে যায় মোবাইলের পিছনে। আমাদের হচ্ছে একটা সুবিধা আছে এই বাসাতে, ফ্রি ওয়াইফাই, মানে ওয়াইফাই আলাদা করে আর ওয়াইফাই বিল দিতে হয় না, তো এদিক দিয়ে সুবিধা। তো এই হচ্ছে আমার মানে বেসিক যে খরচটা বললাম। আরও তো এক্সট্রা হয়, যেমন ধরেন বাজারে গেলাম বা কোথাও ঘুরতে গেলাম মলে, বিশেষ করে ছুটির দিনে কোনো ড্রেস দেখে পছন্দ হয়ে গেল, তখন জাপানে 2,500-3,000-এর নিচে আপনি তেমন কোনো ড্রেস পাবেন না। একটা টি শার্ট কিনতে গেলেও আপনার 2,500 ইয়েন চলে যাবে, এটা মানে ব্যাপার না। তো ওগুলা না ধরি, এগুলা হচ্ছে আমার বেসিক খরচ। তো আমি যেই খরচটা বললাম এটা মিলে হচ্ছে আমার প্রায় 1,17,000-17,500 মতো মানে খরচ আমি বলছি। কিন্তু বিশ্বাস করেন, এতে যদি হইতো তাহলে আমরা খুব খুশি হইতাম যে এই টাকার মধ্যে আমাদের মান্থলি খরচ হচ্ছে। আমার এই হিসাব এখানে কতটুকু হয়েছে আমি জানি না, কিন্তু আমাদের মান্থলি 2 লাখ মানে 20-এর মতো খরচ হয়। আমাদের প্রতি মাসে 2,20,000-এর মতো আমাদের মান্থলি খরচ হয়, যেখানে আমি হচ্ছি মাসে 6,000 না, সরি 60,000 থেকে 70,000 জাপানিজ কারেন্সিতে আমি কাজ করতে পারি। যদি কাজ করি তাহলে এর মধ্যে বেতনটা থাকে। আর মিঠুর হচ্ছে 2 লাখ সামথিং থাকে। তো এই হচ্ছে আমাদের ইনকাম, আর এই হচ্ছে আমাদের খরচ। তো জুলাই সনদের বিপক্ষে যদি বর্তমান সরকার কোনো স্ট্যান্ড নেয়,
তাহলে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, দেশপ্রেমিক হিসাবে, ভারতের বিরুদ্ধে হিসাবে, আমি একজন কর্মী হিসাবে আমি এই সরকারের বিরুদ্ধে স্ট্যান্ড নিব। আমি যত বড়ই বিএনপি করি আর সমর্থক ছিলাম বা আছি এখনও, ঠিক আছে? এই কারণে নিব, কারণ জুলাই বিপ্লবটা শুরু হয়েছিল যদিও কোঠা আন্দোলন দিয়া, এটা শেষ হয়েছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং ভারতের বিরোধিতা করে। অতএব খুনি হাসিনা বাংলাদেশের বিএনপি জাতীয়তাবাদী দলের সহ জামাতের এবং সাধারণ জনগণের হাজার হাজার নেতাকর্মীকে গুম করছে, খুন করছে এবং রাষ্ট্রদূতের কাজ করছে। যদি জুলাই আন্দোলন না হইতো তাহলে আমার মা বেগম খালেদা জিয়া, জনগণ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগে বাংলাদেশের খোলা আকাশের হাওয়ার সুগন্ধি গ্রহণ করতে পারতেন না। তার নাতনি জাইমা রহমান আজকে বাংলাদেশে আসতে পারতেন না। আমার ভাই তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। এইটা একজন সাধারণ মানুষ হিসেবে, একজন কর্মী হিসেবে যে কোনো মানুষের বোঝা উচিত। অতএব এটার জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা স্ট্যান্ড নিবে, সেক্ষেত্রে আমি বিএনপি করার পরেও আমি তার বিরুদ্ধে স্ট্যান্ড নিব। এই কারণে, কারণ আমরা সংগ্রাম করছি, আমরা আওয়ামী লীগের শত্রু হয়েছি, আমরা আওয়ামী লীগের দালাল হয়েছি, আমরা লুঙ্গির তলে, আওয়ামী লীগের লুঙ্গির তলে থাইকা বিএনপি নামে রাজনীতি করি নাই, আমরা আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে ব্যবসা বাণিজ্য করি নাই, আমরা আওয়ামী লীগের লুঙ্গির তলে থাইকা দালালি বাটপারি ধান্দাবাজি করি নাই। তাহলে যেখানে জুলাই বিপ্লব শুরু হয়েছিল মানুষের ন্যায় অধিকারের জন্য আর শেষ হয়েছে ভারতের রাষ্ট্রদ্রোহী, ভারতের রক্ষিতাকে, দেশদ্রোহী ফ্যাসিস্টকে সরানোর জন্য, যদি রাজনীতির নামে ভারত আবাদারি করে এদের সাথে যদি করতে হয়, সেটা যদি আমি করবো না, বাংলাদেশের জনগণ করবে না। আর যদি ভারতের বিরোধিতা করে, যদি আমার বাংলাদেশের যুদ্ধ করে ভারতের সাথে পরাজয় হওয়ার পরেও, এরপরে ভারত যদি বাংলাদেশকে দখল করে নেয়, নিতে পারে, ঠিক আছে, যদি সাহস থাকে, আমি সেখানে রাজি আছি। কিন্তু আমি একজন বীর, আমি সংগ্রাম করছি 19 বছর, জীবন হারাইছি কোনো ধান্দাবাজ চান্দাবাজ ব্যবসা বাণিজ্য করার জন্য না। আওয়ামী লীগের লুঙ্গির তলে বসে বিএনপি করি নাই, ঠিক আছে? অতএব জুলাই আন্দোলনকারীদের পক্ষে আমি ছিলাম, আছি, থাকব। জুলাই আন্দোলনকারীর প্রত্যেকটা গণহত্যার বিচার বর্তমান সরকার করবেন এবং সেটা তারেক রহমান নিজে, প্রধানমন্ত্রী নিজে ওয়াদা করছিলেন যে আমি প্রধানমন্ত্রী হলে জুলাই এর প্রত্যেকটি দাবি অক্ষরকে পালন করব। আজকে যারা বিএনপির পদে বসে তারেক রহমানকে বিচার করতে দিচ্ছে না, এরাই হচ্ছে আওয়ামী লীগের দালাল, এরাই হচ্ছে ভারতের দালাল। অতএব ভারতের বিরুদ্ধে যদি আমাকে দল ত্যাগ করতে হয়, যদি আমি বিএনপির কোনো বড় নেতা না, কারণ আমি সবসময় সত্য কথা বলছি, দেশপ্রেমের কথা বলছি, দালালরা আমাকে পছন্দ করে নাই, করবে না, আমি জানি। কিন্তু ব্যক্তিগতভাবে যারা দলপ্রেমিক বিএনপি করে তারা আমাকে খুব পছন্দ করে, খুব ইজ্জত করে আমাকে, ইনশাল্লাহ। সেজন্য বলবো, আমি নেতা হইলেই যে আমি যে বড় কিছু হয়ে গেলাম তা না। হয়তো আমি ধান্না করতে পারবো, ব্যবসা করতে পারবো, বাণিজ্য করতে পারবো,